সৌদি আরবে আজ পবিত্র ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলিয়ে রাজধানী সহ দেশের কয়েক জেলায় উদযাপিত হচ্ছে ঈদ। শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় বাংলাদেশ। শেকড়ের টানে আজও রাজধানী ছাড়ছেন মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। সময় মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তি নির্যাত্রায় স্বস্তি। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ডক্টর ইউনূসের চীন সফরে বাংলাদেশের অর্জন ভারী। সুফল পেতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপিদ ও বেইজিং এর সম্পর্ককে কাজে লাগানোর পরামর্শ। এবং ভূমিকম্পে মিয়ানমারে নিহত ছাড়ালো ১৬০০। ইন্দো বাংলা সাবডাকশন জোন ও ডাউকিত চ্যুতির কারণে ঝুঁকিতে বাংলাদেশও। ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত পরিকল্পনা গ্রহণের পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ দেশটিতে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সৌদি রয়্যাল কোর্ট থেকে দেশবাসীর জন্য পবিত্র ঈদ উল ফিতরের ঘোষণা দেওয়া হয়। ঈদ উদযাপন করবে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপ। অন্যদিকে পাকিস্তান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় সোমবার ঈদ উদযাপিত হবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। শনিবার সৌদি আরবের বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য চলে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করে সৌদির সুপ্রিম কোর্ট। এদিকে ঈদের চাঁদ দেখা যাওয়ার পরপরই প্রবাসী বাংলাদেশিরা দেশে থাকা স্বজনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সিয়াম এবং তারাবি এইসব ইবাদতগুলির পরে যে ঈদের যে আনন্দের যে বারতা, এটা আসলে আমাদের মনের মধ্যে অনেক উৎফুল্ল নিয়ে আসে। এই ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের সমস্ত দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। বিশ্বের বিভিন্ন দেশেও এদিন চাঁদ দেখার আয়োজন করা হয়। গালফ নিউজ জানিয়েছে রোববার ঈদ উদযাপন করবে কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ। তবে শনিবার চাঁদ দেখা না যাওয়ায় পাকিস্তান, ইরান, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায় তাহলে পরদিনই ঈদ উল ফিতর উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদ উল ফিতর উদযাপিত হয় ৩০ রমজান শেষে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। এবার ১৯৮তম ঈদ উল ফিতরের জামাতে নামাজ পড়াবেন ঈদগাহের নতুন ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। জামাত শুরু হবে সকাল ১০টায়। থাকছে ৪ স্তরের নিরাপত্তা বলয়। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। নূর মোহাম্মদের তথ্য, ছবি নিয়ে বিস্তারিত। প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীর ঘেঁষে অবস্থিত শোলাকিয়া ঈদগাহে যুগ যুগ ধরে ঈদের নামাজে মুসল্লিদের ঢল নামে। এবারও এই মাঠে ঈদের নামাজ পড়বেন লাখো মানুষ। এরই মধ্যে শেষ হয়েছে ঈদগাহ মাঠের লাইন টানা, রং করা, অজুখানা মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বেশিরভাগ কাজ। প্রায় ২৫০ বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহের আয়তন প্রায় ৬ একর। ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে ১.৫ লাখ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম হয় সোয়া লাখিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। বড় জামাতে এক কাতারে দাঁড়িয়ে এই মাঠে নামাজ পড়লে বেশি সোয়াব পাওয়া যায়, এমন বিশ্বাসে প্রতিবছর ঈদের জামাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। বংশ পরম্পরায় এখানে ঈদের নামাজ পড়ছেন অনেকে। এখানে যদি একটা জামাত, ঈদের জামাত আদায় করি, তাহলে আল্লাহ হয়তো আমাকে মাগফিরাত দিবেন, মুক্তি দিবেন। যেখানে মুসল্লি বেশি হয় এখানে নামাজ আদায় করলে আল্লাহ তাআলার কাছে দোয়াও বেশি কবুল হয়। আমি নিয়ত করছি এবারে হয়তো ঈদের জামাত, এশিয়ার বৃহত্তম জামাত ঈদের নামাজ শোলাকিয়াতে, ওখানে ঈদগাহে নামাজ পড়বো। এদিকে ঈদের জামাত ঘিরে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ৪ স্তরের নিরাপত্তা বলয়ে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ছাড়াও থাকছে ৫ প্লাটুন বিজিবি। সিসি ক্যামেরায় মনিটর করা হবে মাঠের ভেতর ও চারপাশ। ১১০০-র মতো ফোর্স এখানে ডেপ্লয় থাকবে। এর মধ্যে আপনার পোশাকি, সাদা পোশাকি এবং ট্রাফিক থাকবে। এরিয়াল সার্ভিলেন্সের জন্য ড্রোন থাকবে, আর ওয়াচ টাওয়ার আছে আমাদের সব দিকে গতিবিধি লক্ষ্য করার জন্য। আমরা চেকপোস্ট, পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদেরকে গতিবিধি পর্যবেক্ষণ করব। এছাড়াও আমাদের রাস্তায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের টহল থাকবে। বিগত দিনের তুলনায় এবছর এই শোলাকিয়া ঈদগাহ জামাতে আরও বেশি সংখ্যক
মুসল্লি আসবেন, এটা আমরা এক্সপেক্ট করছি এবং সেইভাবেই আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। দূরের মুসল্লিদের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজ বাড়ির পথে ছুটছে নগরবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন তাসলিম চৌহিদ, কমলাপুর রেল স্টেশনে আছেন আলামিন তুষার, গাবতলী বাস টার্মিনালে তানভীর হাসান মেঘ, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নাসিরউদ্দিন উজ্জ্বল। শুরুতেই যাচ্ছি তাসলিম তৌহিদের কাছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আমি রয়েছি। সকাল থেকে দেখেছি যে যারা দক্ষিণ অঞ্চলগামী যে সমস্ত মানুষ বাড়ির পথ ধরেছেন, সকাল থেকে কিন্তু ভিড় দেখেছি, বেশ ভিড় লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কয়েকটি লঞ্চও কিন্তু সদরঘাট ছেড়ে চলে গেছে। তবে তুলনামূলকভাবে আস্তে আস্তে সেই চাপটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ পন্টনগুলোতে কিছু কিছু জায়গাগুলোতে কিছুটা হলেও ফাঁকা দেখেছি। বিশেষ করে চাঁদপুর, ভোলা বা বরিশাল এই রুটগুলোতে যাত্রীর চাপটা রয়েছে। তবে তুলনামূলকভাবে কিছুটা হলেও আমরা কম দেখেছি যে বরগুনা বা এই সমস্ত যে লঞ্চগুলো রয়েছে সেখানে তুলনামূলকভাবে যাত্রীর চাপ একটু হলেও কম দেখেছি। তারপরেও কিন্তু আগামীকাল যেহেতু ঈদ হতে পারে এমনটাই ধরে কিন্তু যারা এখনও বাড়ির পথ ধরেনি দক্ষিণ অঞ্চলগামী যে সমস্ত মানুষ, পটুয়াখালী, চাঁদপুর, বরিশাল, ভোলা, বরগুনা, যারা এই অঞ্চলের বাসিন্দা, তারা কিন্তু এই সকাল থেকে কিন্তু লঞ্চে যাতায়াতকে তারা বেছে নিচ্ছেন। অর্থাৎ পদ্মা সেতু হওয়ার পর অনেকে মনে করেছিল যে লঞ্চের সেই জৌলুসটা হারিয়ে যাবে, কিন্তু ঈদকে ঘিরে দেখেছি বিগত 2-3 দিনের চিত্র যদি বলি, শুক্রবার, শনিবার এবং আজকে বিগত 2-3 দিন কিন্তু বেশ চাপ ছিল এবং স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্যই কিন্তু তারা অনেকে কিন্তু এই লঞ্চটাকে বেছে নিচ্ছে। ফলে একটু চাপ হলেও কিছু কিছু ক্ষেত্রেও দেখা যাচ্ছে অতিরিক্ত চাপ রয়েছে। কয়েকটা লঞ্চ সকালে দেখেছি যে ডেকের ভিতরে বা কেবিন সহ ছাদে করেও যাত্রী গেছে, কিন্তু তারপরও তারা এই প্রতি মানে কিছুটা চাপ থাকার পরও তারা যেতে পারে, তারা খুশি। তারা বলছেন যে তারা বলছেন যে লঞ্চের যাত্রাটা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক এবং উৎসবের, এবং এই আনন্দ উৎসবে সামিল হতেই মূলত ঈদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মূলত তারা লঞ্চে যাত্রা করছেন এবং একটু কষ্ট হলে সেটাকে তারা মেনে নিতে প্রস্তুত রয়েছেন। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা যেতে চাই কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন তুষার। আপনি যেমনটা বলছিলেন নৌপথের যেমন অবস্থা ঠিক একই রকম অবস্থা কিন্তু শেষ দিনে এই কমলাপুর রেল স্টেশনে অর্থাৎ রেলপথের যাত্রীদের মধ্যেও কিন্তু সে একই। এতদিন আমরা দেখেছি যে আসলে যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে অনেকেই ছাদ থেকে যাত্রীদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আজ কিন্তু তেমন কোনো তোড়জোড় নেই। যেহেতু গতকাল রাতে কিন্তু সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা গেছে, সেই জায়গা থেকে অনেকটা আসলে সবাই আসলে ধরেই নিয়েছেন যে আজ বাংলাদেশে চাঁদ দেখা যাবে। অর্থাৎ আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর পালন করবেন মুসল্লিরা। সেই জায়গা থেকে যারা আসলে ঢাকায় থেকে গেছেন তারা কিন্তু আজ যেভাবে পারছেন আসলে বাড়ির পানে ছুটছেন, যেমনটা বলছিলাম দর্শক। এবং আমার ঠিক এই পাশে এখন কিন্তু মোহনগঞ্জগামী যে ট্রেনটি মহুয়া কমিউটার, সেটি আসলে 8:30টার দিকে ছেড়ে যাবার কথা। এরই মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু ট্রেনের ভেতরে যেরকম আসলে ভরপুর, ঠিক একইভাবে ছাদের যারা আসলে রয়েছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। যেমনটা বলছিলাম দর্শক যে গতকালও দেখেছি আমরা, গতকাল রাত থেকেই বিশেষ করে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর ছাদে কিন্তু আমরা ভরপুর মানুষ দেখেছি সকাল থেকে। কিন্তু এখনো পর্যন্ত এই সপ্তম দিনে এসে, ঈদযাত্রার সপ্তম দিনে এসে আমরা যেমনটা দেখেছি যে সকাল থেকে প্রায় প্রতিটি ট্রেনই কিন্তু একদম সময় মতো ছেড়ে গেছে এবং 10টির মতো আন্তনগর ট্রেন এরই মধ্যে কিন্তু ঢাকা থেকে বেরিয়ে গেছে এবং প্রতিটি ট্রেনেই কিন্তু বেশ মানুষজন ছিল। যদিও দক্ষিণবঙ্গের যে ট্রেনগুলো অর্থাৎ চট্টগ্রাম বা এই অঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু এরকম ভিড় কম। তবে উত্তরবঙ্গগামী ট্রেনগুলো কিন্তু প্রায় প্রতিটি আন্তনগর হোক কিংবা কমিউটার ট্রেন হোক, সবগুলো ট্রেনই কিন্তু একদম ভরপুর অবস্থায় ছিল। এবং আমরা দেখেছি যে আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তাদের সকলের মধ্যে যেমন একটি অন্যরকম উত্তেজনা কাজ করছে। আসলে বাড়ির পানে ফিরে তারা আসলে খুব কষ্ট করে কিন্তু তারা আসলে ট্রেনের ছাদে উঠছেন এবং রিস্ক নিয়ে বাড়ি যাচ্ছেন। তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে কেন তারা এমনটা করছেন, তাদের কাছে তারা বলছিলেন যে আসলে এই কষ্ট কোনো কষ্টই নয়, আসলে তাদের বাড়ি যাবার যে আনন্দ তার কাছে সবের আসলে কোনো কিছুই তোয়াক্কা তারা আসলে করছেন না। তো এই ছিল রেল স্টেশন থেকে, কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথের ঈদযাত্রার খবর আমার কাছে। আমরা সড়ক পথের ঈদযাত্রার খবর জানতে চলে যাব সহকর্মী তানভীর হাসান মেঘের কাছে।
সময় যত ঘনিয়ে আসছে, ঈদের যে আনন্দ ঘন মুহূর্ত সেটি তত কাছে আসতে শুরু করেছে। এই মুহূর্তে আমি রয়েছি গাবতলী বাস টার্মিনালে। গাবতলী বাস টার্মিনালে তুলনামূলক গত 2-3 দিনের তুলনামূলক কিন্তু আজ কিন্তু যাত্রীর চাপ কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে সকাল থেকেই কিন্তু মূলত এই গাবতলী বাস টার্মিনালে যাত্রীরা আসতে শুরু করেছেন। তবে এখানকার কাউন্টার এবং বাস চালকদের যে দাবিটি, সেই দাবিটি হচ্ছে যে একটা সময় ছিল যে এই চাঁদ রাতের সময় পুরো গাবতলীর যে বাস টার্মিনাল সেটি যাত্রীদের হিড়িক পড়ে যেত। সেই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত তারা বলছে যে তারা যেমনটা যাত্রী প্রত্যাশা করছে সেই অনুযায়ী কিন্তু তারা যাত্রী পাচ্ছে না এবং সেই সঙ্গে কিন্তু পুরো বাস কিন্তু খালি যাচ্ছে এবং তারা বলছে যে এই বছর তাদের ব্যবসায়ের লোকসানের সম্মুখীন হবে এবং সেই সঙ্গে বেশ কয়েকটি কাউন্টার আমরা দেখতে পাচ্ছি তারা খালি বসে রয়েছে এবং পাশাপাশি আমরা লক্ষ্য করতে পেরেছি যে তাদের যে গাবতলী যে পুরো বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালে পর্যাপ্ত পরিমাণ বাস থাকলেও তারা বলছে যে মূলত যাত্রীর দেখা পাচ্ছে না। সেখানে কারণ হিসেবে তারা উল্লেখ করছে যে গাবতলীর আশেপাশে সংলগ্ন অর্থাৎ শ্যামলী কিংবা আসাদগঞ্জ, ধানমন্ডি, মোহাম্মদপুরে এই এলাকাগুলোর যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা মূলত কিন্তু একটা সময় কিন্তু এই গাবতলী বাস টার্মিনাল দিয়েই যাতায়াত করতো, কিন্তু তারা বলছে যে পদ্মা সেতু হওয়ার এরপর থেকেই কিন্তু যাত্রী চাপ এই বাস টার্মিনালে অনেকটা কমে পড়েছে। আমরা এখন এই মুহূর্তে যেতে চাই মাও প্রান্তে আছে উজ্জ্বল, সেখানকার খবর জানতে আমরা তার কাছে যেতে চাই। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ শেষ দিনে বাড়ি পানে যাওয়ার জন্য পদ্মা সেতু অতিক্রম করছে এবং সকাল থেকে যে চাপ বেড়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমছে এবং অন্যান্য যে কোনো সময় ঈদের আগের দিন যেমন চাপ থাকে সেই চাপ কিন্তু আজকে নেই এবং এই লম্বা ছুটির কারণে অনেকে কিন্তু বাড়িতে চলে গিয়েছেন। তবে শেষ মুহূর্তে যারা রাজধানী ছাড়ছেন তারা কিন্তু ভোর থেকে ইতিমধ্যেই পদ্মা সেতু অতিক্রমের চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করেছি ভোরবেলায় যারা লম্বা লাইনে মোটর বাইক পার হয় সেখানে কিন্তু হিমশিম পরিস্থিতি ছিল, কিন্তু এখন কিন্তু সেটি নেই, ঢিলেঢালা অবস্থা। তবে বিভিন্ন ধরনের বাস কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছে এবং পদ্মা সেতু খুব দ্রুত সময়ে অতিক্রম করছে। আগের চেয়ে গতি বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে কিন্তু আগে সর্বোচ্চ গতি ছিল 60 কিলোমিটার, সেটি কিন্তু এখন ঘন্টায় 80 কিলোমিটার করা হয়েছে। সেখানে কিন্তু দ্রুত যে পদ্মা সেতু পার হচ্ছে, একই সঙ্গে কিন্তু পদ্মা সেতু নিচ দিয়ে ঈদযাত্রায় ট্রেনও যাচ্ছে এবং ট্রেন এবং সড়ক পথ দুই দিক দিয়ে কিন্তু বাড়ি ফিরছে মানুষ। তারা বলছেন যে অনেকের যে ইচ্ছা বা অনিচ্ছার পরেও শেষ মুহূর্তে বাড়িতে যাচ্ছেন এবং তারা বলছেন যে লম্বা ছুটির কারণে তারা নারীর টানে যে পরিবারের সঙ্গে ঈদ কাটাবেন এরকম নানা পরিকল্পনা করছেন বা পরিবারের অনেকে আগেই চলে গিয়েছিলেন, যারা এখনো যেতে পারেনি তারা কিন্তু যাচ্ছেন এবং রাস্তায় যে পদ্মা সেতুর দুপারে যে এক্সপ্রেসওয়ে আছে সেই পরিস্থিতি পরিবেশ নিয়ে কিন্তু এই পদ্মা সেতু পার হচ্ছেন এবং এখানে যে মুন্সিগঞ্জের যে 25 কিলোমিটার এলাকা সেখানে কিন্তু আইন শৃঙ্খলা নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের ঈদযাত্রার সবশেষ। আমরা চলে যাব গাজীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদী। আসলে গাজীপুরের উপর দিয়ে যে গাড়িগুলো আসলে ঈদযাত্রার বাড়িতে যাচ্ছেন মানুষজন সেই গাড়িতে করে, সেই গাড়িগুলো কিন্তু একটু জটলাই তৈরি হচ্ছে গাজীপুরে, তার ফলে একটু ভোগান্তিতে কিন্তু পড়েছেন ঘরমুখ মানুষ। কেননা একটু জানিয়ে রাখি যে গাজীপুরের উপর দিয়ে দুটি মহাসড়ক গিয়েছে, একটি কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং অন্যটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই দুটি মহাসড়কের যে দুটি মূল অংশ, বিশেষ করে একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং অন্যটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা, এই দুটি পয়েন্টেই কিন্তু যাত্রাপথে কিন্তু এখান থেকে যাত্রী ওঠানামা করে, বিশেষ করে গাড়িগুলোতে। সেই কারণেই কিন্তু এক ধরনের দীর্ঘ সারি আমরা দেখেছি। বিশেষ করে একটু যদি জানিয়ে রাখি যে ঈদ উদযাপন যদি আগামীকাল হয় সেক্ষেত্রে কিন্তু আজকে ঈদযাত্রার সবশেষ দিন এবং সেটিকে কিন্তু সেই লক্ষ্যেই কিন্তু সাধারণ ঘরমুখ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে বাড়ি ফিরছেন। আমরা দেখেছি গাজীপুরের যেই গার্মেন্টস কারখানাগুলো রয়েছে, একটু জানিয়ে রাখি যে এই গার্মেন্টস কারখানার ছুটির অর্থাৎ গার্মেন্টস কারখানার প্রতিষ্ঠানের উপর কিন্তু নির্ভর করে এই ঈদযাত্রাটা। সেক্ষেত্রে এখন পর্যন্ত গাজীপুরে প্রায় 2200 গার্মেন্টস কারখানা বৈধ। সেই গার্মেন্টস কারখানাগুলোর মধ্যে
সবকটি প্রতিষ্ঠানে কিন্তু এর মধ্যে ছুটি হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এর মধ্যে আমরা দেখেছি গতকাল ছুটি হওয়ার ফলে বিকেল থেকে রাত পর্যন্ত যেই ভিড় ছিল সেই ভিড় একই পরিমাণে ভিড় এখনও দেখতে পাচ্ছি। যদিও কোনো আসলে যানজটের চিত্র আমরা দেখিনি, শুধুমাত্র জটলা বলা চলে, কেননা ধীর গতিতে কিন্তু ধীরে ধীরে যানবাহন পার হচ্ছে, বিশেষ যাত্রী ওঠানামার কারণে। একটু বাড়তি ভাড়ার যে অভিযোগ সেটি কিন্তু এক ধরনের নিয়মেই পরিণত হয়েছে, যার ফলশ্রুতিতে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ঝুঁকি নিয়ে যানবাহনের ছাদে কিংবা বিভিন্ন ট্রাকে করে কিন্তু বাড়ি যাচ্ছেন। তো এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে ঈদ যাত্রার সবশেষ তথ্য। ঈদযাত্রা সবশেষ নিয়ে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম গাজীপুরে, এর আগে ছিলাম মুন্সিগঞ্জে এবং এর আগে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং গাবতলী বাস টার্মিনালে সরাসরি আমরা যুক্ত ছিলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে এই সফরে বাংলাদেশের অর্জন ভারী, তবে সুফল পেতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। রোহিঙ্গা প্রত্যাবাসনে নেইপিদো বেইজিংয়ের সম্পর্ককে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তারা। কারো প্রতি নির্ভরতা বা টানাপোড়েন নয়, সবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে গতি আনতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের। প্রসূন আশিসের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে চীন। এরই ধারাবাহিকতায় 4 দিনের চীন সফর করলেন প্রধান উপদেষ্টা। তার এই সফরে দ্বিপক্ষীয় চাওয়া পাওয়া তো বটেই, আলোচনায় রাজনৈতিক সম্পর্ক ও ভূরাজনীতিও। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের পাওয়ার পাল্লা ভারী, তবে সুফল পেতে আরও অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে জরুরি সুস্থ রাজনৈতিক পরিবেশ। যেই কাঠামোটা তৈরি হয়েছে সেই কাঠামোটা যথেষ্ট পজিটিভ। বাংলাদেশ চীনের সম্পর্ক সামনে নিয়ে যাওয়া, চীন দেখতে চাচ্ছে ইনভেস্টমেন্টের পরিবেশ তৈরি হয়েছে কিনা। তার মানে বোঝাই যাচ্ছে যে এর সাথে গণতন্ত্র, কাঠামো, নির্বাচন জড়িত। সম্পর্কের ধারাবাহিক একটা মাইলস্টোন হিসাবেই দেখি, এবং এখানে যে সিদ্ধান্তগুলো এসছে আমার ধারণা সেটা ভবিষ্যৎ সরকারের জন্য এক ধরনের একটা ধাপ হিসাবে কাজ করবে। প্রতিশ্রুতিকে যদি আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে চাই, আর সেটা চীন বলেন, ভারত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, যেখান থেকে আমরা বিনিয়োগ চাই, বিনিয়োগ পরিবেশটা কিন্তু উন্নত করতে হবে। তাদের মতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন আগ্রহ দেখালেও সেখানে পানি প্রবাহ ভারত থেকে আসায় দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশেরও সহযোগিতা লাগবে। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার চীনের সম্পর্ককে কাজে লাগাতে পারে বাংলাদেশ। চীনের সহায়তায় তিস্তা প্রকল্প হতে পারে। যেহেতু একাধিক MOU সই হয়েছে, যেই সরকারই আসুক না কেন তারা এই ধাপটা ব্যবহার করে এগিয়ে নিয়ে যাবে। আমেরিকা তো বড় আকারে রোহিঙ্গাদের সাপোর্ট করতো, ওই সাপোর্টটা এখন কে দিবে? তো যার জন্য একটা ক্রাইসিসের মধ্যে কিন্তু বাংলাদেশ পড়তে যাচ্ছে। যেহেতু মিয়ানমারের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে, তো এই সম্পর্কটা কাজে লাগানো। যৌথ ঘোষণাতে যে কথাটা বলা আছে সেখানেও কিন্তু মিয়ানমার সরকারের সাথে ফ্রেন্ডলি কনসালটেশনের মধ্যে দিয়ে সমস্যার সমাধানের জন্য চেষ্টা করার কথা বলা হয়েছে। চেষ্টা চালিয়ে যেতে হবে। তিস্তা আলোচনা হলেও এই বিষয়টা নিয়ে আরও গভীরভাবে চিন্তা আমাদের করতে হবে। তার কারণ হলো যে পানি প্রবাহ তো এর সাথে জড়িত, সেই প্রবাহের ক্ষেত্রে তো আবার ভারতেরও সংশ্লিষ্টতা আছে। কারো প্রতি নির্ভরতা বা টানাপোড়েন নয়, সবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে গতি আনতেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার পরামর্শ এই দুই বিশ্লেষকের। যেই পররাষ্ট্রনীতি করুক না কেন ওটা বাংলাদেশ জনগণ কেন্দ্রিক হতে হবে। তো যার জন্য ওই জিনিসটা ঠিক না যে উনি চীনে গেলেন বলেই ভারত একেবারে হয়ে যাবে। আমরা চীনের সাথে সম্পর্ককে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বা প্রয়োজনের ভিত্তিতেই দেখি। আমাদের প্রয়োজনে দুইজনকেই প্রয়োজন। বন্ধু রাষ্ট্রগুলোকে রাজনৈতিক বার্তা দেওয়াও প্রধান উপদেষ্টার চীন সফরের অন্যতম লক্ষ্য বলেও মনে করেন বিশ্লেষকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকাকে উৎসর্গ করে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্জনে জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রেস বার্তায় কথা জানানো হয়। বার্তায় বলা হয়েছে, জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার মুখে প্রতিরোধের প্রতীক হিসেবে ভূমিকা রেখেছিলেন নারীরা। তাদের ত্যাগ ও সংগ্রামে অর্জিত গণতন্ত্র, ন্যায় বিচার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বেপরোয়া হয়ে উঠেছে রাজধানীর মিরপুর 10 নম্বর মোড় ও হোপ মার্কেটের গলির হকাররা। তুচ্ছ ঘটনায় নারী ক্রেতাদের সাথে অশালীন আচরণ, শ্লীলতাহানি, এমনকি মব তৈরি করে গণপিটুনিও দিচ্ছেন তারা। গত 5 দিনে 3 নারী সহ 4 জনকে গণপিটুনিতেও হেনস্থা করেছে হকাররা। হকারদের এমন আচরণে ক্ষুব্ধ নারী ক্রেতারা দৃষ্টান্তমূলক শাস্তি চান। আর এসব ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় জনতার সহায়তায় 3 ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে এসব এলাকায় টহল বাড়িয়ে ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। খোঁজ নিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জুতা ও জামার দোকান খোলা, কিন্তু নেই অভিযুক্তরা। শিক্ষা অবশ্যই নিয়েছি ভাইয়া, আর শিক্ষা নেওয়ার পর থেকে যখন আমরা কাস্টমার এখন পা ধরে নেই, যারা গ্যাঞ্জাম করছে তারা তো নাই, দুইজনেই তো পলাইছে। কর্মচারীরা ওই সেল দেখাবার যে রাগ মাগুলি করে মাথা গরম করে মানে রাব ব্যবহার করে এই ভেজালগুলো করে। তবে 10 নম্বরে মা ও ছেলেকে হেনস্থা করা ফুটপাতের দোকানগুলো বন্ধ। পাশের দোকানিরা বললেন ঘটনার জন্য দায়ী হকাররাই। 4-5 জন মিলে একসাথে এইভাবে অনেকভাবে মারবে, যার কারণ বলতে আমি এই জায়গায় আইসা ও বাচ্চাটা দেখে আমার নিজে খারাপ লাগে, আমি নিজে ছুড়াই দিচ্ছি। ভবিষ্যতে এরকম যেন কোনো কিছু না হয়, এর জন্য শক্ত ব্যবস্থা নিতে হবে। শুধু এই 3 ঘটনায় নয়, নারী ক্রেতাদের অভিযোগের শেষ নেই এসব এলাকার হকারদের বিরুদ্ধে। হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আইন হাতে তুলে নিল না তো অবশ্য সেই আইনটা তাকে দিতে হবে, সেই শাস্তিটা তাকে দিতে হবে। মুখের উপর মানে কাপড় ছুঁড়ে ফেলে দেয়, মুরব্বি হয়ে দেখে না, ডাইরেক্ট বলে নিলে নেন, না নিলে চলে যান। জানা গেছে 3 ঘটনার ভিডিও ভাইরালের পর 10 নম্বরে মা ও ছেলেকে হেনস্থা করা এক হকারকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গ্রেপ্তার করা হয়েছে আরো 6 জনকে। যারা আমাদের সম্মিলিত নাগরিকের সাথে বিশৃঙ্খলা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যেই দলের হোক, যে পর্যায়ে লোক হোক না কেন। 3 ঘটনায় জড়িত বাকিদের ধরতেও অভিযানে পুলিশ। 10 নম্বরে মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বউলাই নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে 2 শিশু ও 2 নারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা 35 জন যাত্রী এবং প্রচুর মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে রাত 9:30টার দিকে বউলাই নদীতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তাদের মধ্যে 4 জন নিহত হন। এতে আহত এক শিশুকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার দাদার সাথে গঙ্গা সরকারের ফুফুর বাড়ি জামালগঞ্জ থানাধীন উমুক গ্রাম, এটা কি গ্রাম? দুর্গাপুর গ্রাম। সেই তো ফুফু নাম কি? বয়স এত, স্বামী এত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ভোলার 20 গ্রাম এবং বগুড়ার 3 উপজেলার মানুষ পালন করছেন পবিত্র ঈদ উল ফিতর। সে খবর জানাতে ভোলার বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রাম থেকে যুক্ত হচ্ছে নাসিরউদ্দিন লিটন এবং বগুড়ার গাবতলী উপজেলার রেল স্টেশন এলাকায় আছেন আব্দুল আউয়াল। প্রথমে যাচ্ছি এবং সরাসরি যাচ্ছি তাদের কাছে। মিল রেখে কিন্তু ঈদ উল ফিতরের নামাজ আদায় হচ্ছে। ইতিমধ্যেই যেখানে আছি বগুড়ার গাবতলী উপজেলার যে রেল স্টেশন এলাকার যে একটি মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু কিছু মুসল্লিরা তাদের যে ঈদের নামাজ সেটি কিন্তু ইতিমধ্যে আদায় করেছে এবং এখন কিন্তু যেই ইমাম রয়েছেন তিনি কিন্তু খুতবা দিচ্ছেন। এর পাশাপাশি কিন্তু সোনাতলা উপজেলার কালাইহাটা গ্রামে একটি ঈদ জামাত হয়েছে বেলা সকাল 7:30টায়। এছাড়াও যেই ধনুট উপজেলা রয়েছে সেই ধনুট উপজেলার হাসুখালীতেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আজকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে। মূলত এখানে যারা মুসল্লিরা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো রয়েছে সবগুলো দেশের একসঙ্গে আসলে এই যে ধর্মীয় যে উৎসব ঈদ উল ফিতর সেটি পালন করার জন্যই কিন্তু তারা তাদের সঙ্গে মিল রেখেই রমজান মাসে সিয়াম সাধনা শুরু করেছিলেন এবং আজকে কিন্তু তারই প্রেক্ষিতে তারা ঈদ উল ফিতর উদযাপন করছেন। এবং এই যেই গাবতলী উপজেলার আর যেই রেল স্টেশন মাঠ যেখানে ঈদের সালাদটি আদায় হচ্ছে, এখানে কিন্তু নারীদের জন্য ঈদের সালাদ আদায় করার ব্যবস্থা রয়েছে। নারীরাও কিন্তু এই ঈদের সালাতে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই যেই জামাতের যেই মুসল্লিরা তারা কিন্তু তাদের যেই ধর্মীয় যেই এই পোশাকে তারা কিন্তু এসে আসলে একরকম উৎসবমুখর পরিবেশে এখানে ঈদ সালাতে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থাও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এবং ভোলায় আছে সহকর্মী লিটন, চলে যাচ্ছি সেখানে।
সৌদি আরবের সাথে মিল রেখে আজকে দ্বীপ জেলা ভোলায় 20টি গ্রামে ঈদ উল ফিতর পালিত হচ্ছে। আমি এখন রয়েছি ভোলার বুরহানুদ্দিন উপজেলার টকবি গ্রামের পঞ্চায়েত বাড়িতে। প্রায় 150 বছর ধরে এই সৌদি আরবের সাথে মিল রেখে এই বাড়িতে এই ঈদ জমাতটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মুসল্লিরা এসে এখানে জমায়েত হয়েছে। সকাল 9টায় এদের এই ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। এই জামাতটিতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ রতন মিয়া। তিনি আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করছে। আমরা এই অনুসারীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এরা সুরেশ্বরের অনুসারী। এদের এরকম ভোলার 20টি গ্রামে প্রায় কয়েক হাজার মানুষ এই ঈদ উল ফিতর সৌদি আরবের সাথে মিল রেখে দীর্ঘ বছর ধরে উদযাপন করে আসছে। এর মধ্যে ভোলা সদরের রাজাপুর, বুরহানুদ্দিনের টকবি গ্রামের পাশে মুলাইপত্তন, তজুমুদ্দিনের চাঁদপুর, বুরহানুদ্দিন, তারপরে লালমোহন, চরপেশনের আমিনাবাদ সহ বিভিন্ন এলাকায় প্রতি বছর আমরা দেখতে পাই যে তারা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উদযাপন করে। এই মুসল্লিরা কিন্তু আসলে রোজা ধরার বিষয়টিও সৌদি আরবের সাথে মিল রেখেই করে যাচ্ছে। তো এদের যে এখানকার যে অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি যে 150 বছরের পুরনো এই বাড়ির এই ঈদগাহটি এখন পর্যন্ত তারা তাদের পূর্বসূরীদের মতো সেই ঐতিহ্য ধরে রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন তাদের নিরাপত্তার জন্য। বিভিন্ন এলাকা থেকে নতুন পোশাকে বিভিন্ন মুসল্লিরা এখানে এসে জমায়েত হচ্ছেন এবং তারা তাদের এখানে যে ইমাম সাহেব রয়েছেন তার কথা শুনতেছেন। তাদের মূল দাবি, তাদের মূল ইচ্ছা হচ্ছে যে সৌদি আরবের সাথে তারা দীর্ঘ বছর ধরে তাদের পূর্বসূরীরা যেহেতু ঈদ জামাত পালন করে আসছে, তারাও সেই অনুযায়ী এই ঈদ জামাত পালন করছে। তো এ ছিল আমার কাছে ভোলার বুরহানুদ্দিনের টকবি গ্রাম থেকে ঈদ উল ফিতরের সকালকার খবর। আর কিছুক্ষণ পরেই এখানে এই পঞ্চায়েত বাড়ির ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে কয়েকটি জেলার মানুষ। আর সেখান থেকে জানিয়েছিলেন আমাদের সহকর্মীরা, আমরা যুক্ত ছিলাম সরাসরি ভোলা এবং বগুড়ায়। মিয়ানমার থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বাংলাদেশের ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করেন ভূতত্ত্ববিদ। বলছেন ইন্দো বাংলা সাবডাকশন জোন ও ডাউকিচ্যুতিতে সঞ্চিত আছে প্রচুর শক্তি। এই অবস্থায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ। নিমিষেই ধসে পড়ছে বহুতল ভবন সহ একের পর এক স্থাপনা। হতবিহ্বল মিয়ানমার ও থাইল্যান্ডবাসী। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশও। ফায়ার সার্ভিস বলছে মিয়ানমার, থাইল্যান্ডের মতো শক্তিশালী ভূমিকম্প ঝুঁকিতে আছে বাংলাদেশও। উচ্চ ঝুঁকিতে রয়েছে 4 অঞ্চল: ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম। 2 বছর আগে রাজুকের গবেষণায় বলা হয় মুহূর্তেই ধসে পড়বে রাজধানীর অন্তত 8,64,000 ভবন, যা মোট ভবনের 40%। ভূতত্ত্ববিদরা জানান বাংলাদেশে ভূমিকম্পের উৎস দুটি। একটি বাংলাদেশের পূর্বে অবস্থিত ইন্দো বাংলা সাবডাকশন জোন, অন্যদিকে হিমালয়ের পাদদেশে অবস্থিত ডাউকিচুদি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাবডাকশন জোন। এখানেই দুটি প্লেট আটকে আছে একটির সঙ্গে অন্যটি, যেখানে সঞ্চিত আছে 8.2 থেকে 9 মাত্রার শক্তি। একটা প্লেটের নিচে আর একটা প্লেট, যে এটা হচ্ছে ইন্ডিয়া প্লেট, এটা বার্মা প্লেট। এই একটা প্লেটের নিচে আর একটা প্লেট তুলিয়ে যাওয়াকে বলা হয় সাবডাকশন। সাবডাক্টেড হচ্ছে ইন্ডিয়ান প্লেটটা বার্মা প্লেটের নিচে তুলিয়ে যাচ্ছে, সাবডাক্টেড হচ্ছে। দুটা প্লেটের যে গতি, এটার উপরেই নির্ভর করে যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়ে আছে এবং সেই শক্তিটা পরবর্তীতে কখন সেটা বের হয়ে আসতে পারে ভূপৃষ্ঠে। ভূমিকম্পের আগাম পূর্বাভাস না থাকায় ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। ভূমিকম্পের আগে আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী ধরনের প্রস্তুতি থাকা দরকার এবং ভূমিকম্প হলে আমরা 2-1 কদমের মধ্যে আমাদের কিভাবে নিজেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাব এবং ভূমিকম্পের পরে আমার কি দায়িত্ব, যে আমার আশেপাশে কারা হতাহত হলো তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সেবা করা। ভূমিকম্প হলে করণীয় কি তা জানতে ন্যাচারাল হ্যাজার্ড গেম অনুসরণের পরামর্শ সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার পর্যন্ত 1644 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি থাইল্যান্ডেও কম্পনের প্রভাবে একটি 33 তলা ভবন ধসে পড়ে, যেখানে এখনো বহু মানুষ আটকে আছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে, তবে সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিয়ানমারে শুক্রবারের 7.7 মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। দেশটির সেনা নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল জানায় মৃতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে আহতের সংখ্যাও। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালয়ে ভবন ধসে পড়ার পাশাপাশি রাস্তাঘাট, সেতু এবং বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিপর্যয়ের মধ্যেই আন্তর্জাতিক উদ্ধার কর্মীদের প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সামরিক সরকার। এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে রাশিয়া ও চীন। ভারত সহ বিভিন্ন দেশ সহায়তা পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। মিয়ানমারের সেনা প্রধান ও ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধান মিন অং লাইং শনিবার মান্ডালয় পরিদর্শন করেছেন। সামরিক সরকারের মালিকানাধীন সংবাদ মাধ্যম MRTV জানিয়েছে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন। তবে ভূমিকম্প মোকাবিলায় সরকারের যথাযথ প্রস্তুতি না থাকা নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিকে ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও। রাজধানী ব্যাংককে 33 তলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে, যেখানে এখনো অনেকে আটকা আছেন। উদ্ধার কাজে যুক্ত হয়েছে মার্কিন সামরিক বাহিনী ও চীনের প্রযুক্তিগত বিশেষজ্ঞরাও। ব্যাংককের মেডিকেল সার্ভিসের মহাপরিচালক টাওয়েসিন ভিসানুওথিন বলেন, ধ্বংসস্তূপের নিচে কারো জীবিত থাকার সংকেত পাওয়া গেলে দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হবে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শিনওয়াত্রা পেতংটান জানান, রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক হলেও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিভিন্ন নির্মাণাধীন ভবনের কাঠামোগত পরিদর্শন চালানো হবে। তিনি আরো বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা বিতরণ শুরু হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আরশা প্রধান আতাউল্লাহ জুনুনি গ্রেফতার হওয়ার পর কক্সবাজার, উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। একই সাথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে একযোগে কাজ করছে সব সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমার থেকে পালিয়ে আসা 13 লাখের বেশি রোহিঙ্গা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আশ্রয় শিবিরে সক্রিয় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। আধিপত্য বিস্তার, অপহরণ কিংবা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হত্যাসহ নানা অপরাধে জড়িত তারা। এজন্য প্রধানত দায়ী করা হয় আরসা এবং আরএসওকে। গত 18 মার্চ নারায়ণগঞ্জ থেকে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি সহ 6 সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। এর প্রতিক্রিয়ায় সন্ত্রাসীরা আশ্রয় শিবিরে বেপরোয়া হয়ে উঠতে পারে বলে শঙ্কা নাগরিক সমাজের। এক পক্ষ হয়তো আতাউল্লাহর গ্রেফতার খুশি হয়েছে, কিন্তু আরেক পক্ষ হয়তো খুশি হয়নি। সুতরাং এইটার একটা প্রতিফলন হয়তো ঘটতে পারে রোহিঙ্গা ক্যাম্পে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় শিবিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে তল্লাশি কার্যক্রম। আশ্রয় শিবিরের নিরাপত্তায় এপিবিএনের 3টি ব্যাটালিয়ন রয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে জেলা পুলিশ। টহল এবং নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে এবং সাথে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, এইরকম এই ঘটনায় যেন কোনো রকম বিশৃঙ্খলা ক্যাম্পে না হয় সেই বিষয়ে ওখানে এপিবিএন আছে, আমাদের পুলিশ আছে, অন্যান্য গোয়েন্দা সংস্থা আছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, আশ্রয় শিবিরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে একযোগে কাজ করছে সব সংস্থা। সকল কিছুর অংশ হিসাবেই নিয়মিত টহল চলছে এবং আইনশৃঙ্খলা প্রত্যেক ঈদের সময়ও আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী আলাদাভাবে ক্যাম্পে নজরদারিও বৃদ্ধি করে। পুলিশ, র্যাব ও রোহিঙ্গা নেতাদের তথ্য মতে গত 7.5 বছরে আশ্রয় শিবিরে খুন হয়েছেন 252 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া, বিচার কাজের দীর্ঘসূত্রতা, তদন্ত রিপোর্ট প্রদানে বিলম্বের কারণে দেশে নারী নির্যাতনের হার মারাত্মকভাবে বেড়েছে। নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তি করার দাবি সংশ্লিষ্টদের। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট।
2020 সালের 25 সেপ্টেম্বর সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ওই নারীর স্বামীর করা মামলায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত 8 আসামিকে অভিযুক্ত করে 2020 সালের 3 ডিসেম্বর মামলার অভিযুক্তপত্র আদালতে জমা দেয় পুলিশ। অভিযুক্তরা সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে। 6 জনের সঙ্গে ডিএনএ টেস্টও মিল পাওয়া গেছে। তবে তদন্তকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতা হওয়ায় এতদিনেও শুরু হয়নি মামলার কার্যক্রম। ওই পরিচয়ের কারণে সম্ভবত ওনারা রাষ্ট্রপক্ষ হয়েও আবার অ্যাপিলেট ডিভিশনে ওই আদেশটাকে চ্যালেঞ্জ করে বসলেন যে ওই যে দ্রুত বিচারে যাওয়ার যাতে না হয় এবং এটা আটকে থাকে। সংশ্লিষ্টরা জানান, সিলেটের নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে 6000-এরও বেশি মামলা বিচারের অপেক্ষায় আছে, যার মধ্যে 16 থেকে 17 বছরের পুরানো মামলা রয়েছে। মামলার দীর্ঘসূত্রিতায় মামলার আগ্রহ হারিয়ে ফেলেন বাদী। মামলার দ্রুত নিষ্পত্তিতে আদালত বাড়ানোর দাবি আইনজীবীদের। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটা মাত্র ট্রাইব্যুনাল অবস্থানটা বিভাগীয় শহর। এখানে এত মামলার জর্জে একটা মামলা জামিন হওয়ার পরে পরবর্তী তারিখে ট্রায়াল পেশ করবো, আসামি ডেটটাই ভুলে যায়, উকিল সহ ভুলে যায় অনেক সময়। এখানে যদি জেলা একটা এবং মহানগরে আরেকটা, দুইটা অন্তত পক্ষে যদি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দেওয়া হয় তাহলে সিলেটের জনগণ উপকৃত হবে। আইনজীবীরা বলছেন, নারী নির্যাতনের বড় ধরনের সাজার নজির পাওয়া যাচ্ছে না, তাই অপরাধও কমছে না। আমাদের সামনে এরকম উদাহরণ নাই যে এরকম রেপ করলে সে তার ফাঁসি কার্যকর হয়েছে। আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা ঘাটতি দেখছি। 17 মার্চ হাইকোর্ট আদেশ দেন সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ গৃহবধূকে ধর্ষণ এবং চাঁদাবাজি ও ছিনতাইয়ের 2 মামলার বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালেই হবে। নারী নির্যাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা গেলে নারী নির্যাতন অনেকটাই কমবে বলে মনে করছেন আইনজীবীরা। সিলেটের আদালত প্রাঙ্গণ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ঈদের ছুটিতে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে এসেছেন প্রকৃতি প্রেমীরা। শহর ছেড়ে প্রকৃতির কাছে প্রশান্তি খুঁজছেন তারা। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জীববৈচিত্র্য সমৃদ্ধ সংরক্ষিত বনাঞ্চল হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান। এ উদ্যানে রয়েছে নানা প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী। বিশেষ করে বিরল প্রজাতির নানা বন্যপ্রাণীর দেখা মেলে এখানে। পর্যটকরা শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে আসেন এ উদ্যানে। তাই ঈদের ছুটি পেয়েই প্রকৃতির টানে এখানে ছুটে এসেছেন অসংখ্য মানুষ। প্রকৃতি ও প্রাণীকুল রক্ষার পাশাপাশি পর্যটকদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন ভ্রমণ পিপাসুরা। গাছপালা দেখলাম, পশু পাখি দেখলাম, অনেক সুন্দর রাস্তা, খুব ভালো লাগলো দেখতে। ঢাকা থেকে এসেছি, এই সাতছড়ি এলাকাটা দেখে খুব ভালো লাগছে। বানর আছে, বিভিন্ন ধরনের পশু পাখি আছে। অনেকে দাঁড়ায় গান করতেছে, মনের আনন্দে খোলা হলে। এদিকে পর্যটকদের ঘুরতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঈদ মৌসুমে প্রচুর লোকের সমাগম হয়, আমরা তাদের নিরাপত্তার জন্য সচেষ্ট আছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সাতছড়ি জাতীয় উদ্যানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন হাজারো মানুষ। তবে পরিবেশ সচেতনতা নিশ্চিত করতে দর্শনার্থীদের আরও দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছে বন কর্তৃপক্ষ। সময় সংবাদ, হবিগঞ্জ। মিশর ও কাতারের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হামাস বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান খালিল আল হায়া। যদিও গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। একদিনে বোমা বর্ষণে অঞ্চলটিতে নারী ও শিশু সহ কমপক্ষে 21 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে গাজায় নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে নতুন করে এক বন্দির ভিডিও প্রকাশ করেছে হামাস। অন্যদিকে গাজায় আটক ইসরায়েলিদের স্বজনেরা যুদ্ধবিরতির দাবিতে করেছে বিক্ষোভ। ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় গাজার উত্তরের বেইত লাহিয়া ও দক্ষিণের খান ইউনিসে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া রাফায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্স দলের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে হামাস। পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার জিনবা শহরে অভিযান চালিয়ে ইসরায়েলি সেনারা সম্পত্তি ধ্বংস করেছে এবং তাম্মুম শহরে অভিযান চালিয়ে একটি বাড়ি ঘিরে ফেলা হয়েছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। একই সময়ে ইসরায়েলি সেনাদের
এদিকে খান ইউনিসে মর্টার হামলা চালানো হয় বলে দাবি করেছে নেতানিয়াহু সেনারা, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর মধ্যেই মিশর ও কাতারের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হামাস বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান খালিল আল হায়া। এদিকে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের স্বজনরা যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করছে। তেল আবিবে অনুষ্ঠিত সাপ্তাহিক সমাবেশে তারা চলমান সংকটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে বলেন, গোটা ইসরায়েল এবং বন্দীদের স্বজনেরা শুধুমাত্র ট্রাম্পের ভরসাতেই দিন পার করছে। অনেকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি ইচ্ছাকৃতভাবে বন্দীদের অবস্থা উপেক্ষা করছেন। এ অবস্থায় শুধুমাত্র যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাধ্যমেই বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তারা। Our hostages will not survive much longer in Hamas tunnels. হামাসের সুড়ঙ্গগুলোতে আমাদের বন্দীরা খুব বেশি দিন বাঁচতে পারবে না। যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে তারা। রাজনৈতিক কারণে শুরু হওয়া এই যুদ্ধ শুধুমাত্র চুক্তি স্বাক্ষরের মাধ্যমেই শেষ হতে পারে, কিন্তু নেতানিয়াহু বন্দীদের প্রাণের পরিবর্তে নিজের উগ্রপন্থী অংশীদারদের কথা বেশি ভাবছেন। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দী এই নেতাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স। নরওয়ের রাজনৈতিক দল পার্টি এট সেন্ট্রামের সহযোগিতায় এই মনোনয়ন ঘোষণা করা হয়। মানবাধিকার ও গণতন্ত্রের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগেও 2019 সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ইমরান খানকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। আসর শুরুর আগে তেমন একটা আলোচনা না হলেও মোহামেডান রূপগঞ্জে পেছনে ফেলে এখনো পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী। সবার মাঝেই জয়ের তাড়না থেকেই দল হিসেবে খেলে সফলতা আসছে বলে জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রশংসা করলেন দলের নতুন কোচ হান্নান সরকারেরকে নিয়েও। নিজের রানে ফেরাটা স্বস্তির, তবে দলগতভাবে ভালো খেলাতেই মনোযোগ শান্তর, আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের অধিনায়ক এবং একই সঙ্গে আবাহনীকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত আবাহনী আছে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং শিরোপার রেসে। শান্ত, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমে জানতে চাইব, এবারে প্রিমিয়ার লিগে গত কয়েকটা মৌসুম আপনারা চ্যাম্পিয়ন ছিলেন এবং এবার আপনারা কিছুটা ভিন্ন পরিস্থিতিতে খেলছেন, তারপরও আবাহনীর সেই পুরনো দাপট আমরা দেখছি, এটা রহস্যটা কি? আমার মনে হয় যে আমরা টিম হিসেবে ক্রিকেটটা খেলছি, আর একটা জিনিস আমি বিশ্বাস করি সবসময় নাম দিয়ে আসলে ক্রিকেটটা হয় না। সো আমাদের টিমে যে প্লেয়ারগুলো আছে, কিছু আপকামিং প্লেয়ার আছে যারা সবেমাত্র আন্ডার-19 শেষ করেছে, কিছু এক্সপিরিয়েন্স ক্রিকেটার আছে। সো মিক্স আপটা খুব ভালো এবং আমরা টিম হিসেবে ক্রিকেট খেলার কারণে আসলে এই দলটা এখন টেবিল টপার। অতীতে যখন আবাহনীতে খেলেছেন এবং আবাহনী এমন একটা নাম, এমন একটা দল যাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা প্রেশার থাকে, এবার কি একটু প্রেশারটা কম ফিল করছে? প্রেশার তো সবসময় থাকে, এবছর প্রেশার বলবো না, আসলে সবাই যখন এই দলটাতে খেলে সবাই চ্যাম্পিয়নই হতে চায়, বাট চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে প্রসেসগুলো ফলো করা দরকার সবাই ওটাই চেষ্টা করছে। এবারের প্রিমিয়ার লিগটাকে একটু কম্পিটিটিভ মনে হচ্ছে, যেহেতু মোহামেডান ভালো দল করেছে, রূপগঞ্জ ভালো দল করেছে, প্রাইম ব্যাংকও ভালো করছে, গাজী গ্রুপ সারপ্রাইজ প্যাকেজ। গাজী গ্রুপ খুব ভালো ক্রিকেট খেলতেছে। আমার মনে হয় যে এবছর অবশ্যই প্রত্যেকটা দলে ভালো ক্রিকেট খেলতেছে। আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন, ভালো দিক, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো এবং আমার মনে হয় যে এরকম টুর্নামেন্ট হলে প্লেয়াররাও অনেক বেশি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবে। সো আশা করবো যে পুরো টুর্নামেন্ট এইভাবে যাবে। হান্নান সরকার আপনাদের কোচ, তিনি তো কোচিং অনেক দিন ধরে আছেন, মাঝখানে নির্বাচক ছিলেন, তার সঙ্গে ক্রিকেটারদের জেলিংটা কেমন হয়েছে? এবং আমার মনে হচ্ছে যে খুব ভালো মতো আপনারা তার সঙ্গে মিশে গেছেন বা তার ইনপুটগুলো সবাই হয়তো নিতে পারছে খুব ভালো মতো। না, আলহামদুলিল্লাহ সোফার ভালো কাজ করছেন, খুবই ভালো কাজ করছেন। আপনি যেটা বললেন যে প্লেয়ারদের সাথে ভালো কমিউনিকেট করতেছে, মিশতেছে, ইনফরমেশনগুলো পাস করতেছে, সো সোফার খুব ভালো কাজ করছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে আজ পবিত্র ঈদ উল ফিতর মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলিয়ে রাজধানী সহ দেশের কয়েক জেলায় উদযাপিত হচ্ছে ঈদ। শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় বাংলাদেশ। শেকড়ের টানে আজও রাজধানী ছাড়ছেন মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল উপচে পড়া ভিড়। সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং ভূমিকম্পে মিয়ানমারে নিহত ছাড়ালো 1600। ইন্দো বাংলা সাবডাকশন জোন ও ডাউকি চ্যুতির কারণে ঝুঁকিতে বাংলাদেশও। ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত পরিকল্পনা গ্রহণের পরামর্শ। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়।